গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা শুরু করব নিউটনের গতিসূত্র, নিউটনস লজ অফ মোশন। ক্লাস 11 এর খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আমাদের নিউটনের গতিসূত্র বা নিউটনস লজ অফ মোশন। তো নিউটনের তিনটি গতিসূত্র আছে। গতিসূত্রগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে এবং তার প্রয়োগগুলো আমাদের শিখতে হবে, কারণ না হলে এখান থেকে যে নিউমেরিক্যালস গুলো দেওয়া হবে সেগুলো আমাদের পক্ষে কিন্তু সহজে করা সম্ভব হবে না। তো শুরু করা যাক। নিউটনের প্রথম গতিসূত্র কি বলেছে দেখি। নিউটনের প্রথম গতিসূত্র আমাদের এটাই বলেছে যে এভরি বডি কন্টিনিউস টু বি ইন ইটস স্টেট অফ রেস্ট or of uniform motion in a straight line unless the body is compelled to change its state by a net external force। মানে বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তনে বাধ্য না হলে, বা আমরা এভাবেও বলতে পারি যে বাইরে থেকে প্রযুক্ত মোট বল যদি আমাদের শূন্য হয়, মানে নেট এক্সটার্নাল ফোর্স যদি আমাদের শূন্য হয়, তাহলে একটি স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে এবং একটি গতিশীল বস্তু সমবেগে সরলরেখা বরাবর গতিশীল অবস্থায় থাকবে। বাইরে থেকে প্রযুক্ত মোট বলের মান যদি শূন্য হয়, তাহলে একটি স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং একটি গতিশীল বস্তু সমবেগে সরলরেখা বরাবর গতিশীল অবস্থায় থাকবে। এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি ক্লাস 9-10-এও আমরা দ্বিতীয় গতিসূত্র থেকে একটি সূত্র, একটি ফর্মুলা পাই, তার সাহায্যে আমরা এটা বলতে পারি। দেখো যে এই জিনিসটা আমরা ম্যাথামেটিক্যালি ডেসক্রাইব করতে পারি যে এফ নেট ইকুয়াল টু আমাদের কি হয়, মাস ইনটু অ্যাক্সিলারেশন, মানে ভর ইনটু ত্বরণ। এই জিনিসটা আমরা জানি। আবার ত্বরণ সমান এটা আমরা লিখতে পারি ভি মাইনাস ইউ বাই টি, গতিবেগের পরিবর্তন বাই সময়, এইটা ইকুয়াল টু আমাদের আছে এফ নেট। এবার দেখো বাইরে থেকে প্রযুক্ত মোট বল যদি আমাদের শূন্য হয়, সোজা কথায়, তাহলে এইটা যদি শূন্য হয় তাহলে এখানে আমরা এইটা ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি আমরা লিখতেই পারি। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি ভি মাইনাস ইউ বাই টি ইকুয়াল টু আমাদের শূন্য, বা আমরা এটা লিখতে পারি ভি ইকুয়াল টু ইউ। তার মানে কোনো একটি বস্তুর প্রারম্ভিক গতিবেগ এবং অন্তিম গতিবেগ সবসময় সমান হবে যদি বাইরে থেকে প্রযুক্ত মোট বলের মান শূন্য হয়। তাহলে যদি কোনো একটি বস্তু স্থির অবস্থায় থাকে, মানে প্রারম্ভিক গতিবেগ যদি শূন্য হয়, ইনিশিয়াল ভেলোসিটি ইফ জিরো, দেন ইট ফাইনাল ভেলোসিটি উইল অলসো বি জিরো। আর কোনো একটি বস্তুর যদি ইনিশিয়াল একটা ভেলোসিটি থাকে, যদি প্রারম্ভিক একটা গতিবেগ থাকে, তাহলে ওই একই গতিবেগে মানে সমবেগে ও সরলরেখা বরাবর চলবে। এটাই আমাদের নিউটনের প্রথম গতিসূত্র থেকে এইটা আমরা বলতে পারি। তাহলে নিউটনের প্রথম গতিসূত্র আমাদের কি বলেছে? বলেছে বাইরে থেকে প্রযুক্ত মোট বল যদি শূন্য হয়, তাহলে কোনো একটি স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে এবং একটি গতিশীল বস্তু সমবেগে সরলরেখা বরাবর গতিশীল অবস্থায় থাকবে। তো এই যে কোনো একটি স্থির বস্তুর স্থির অবস্থায় থাকার যে প্রবণতা এবং একটি গতিশীল বস্তুর গতিশীল অবস্থায় থাকার যে প্রবণতা, সেটাকে আমরা বলি বস্তুর ইনার্শিয়া, মানে ইনার্শিয়া অফ বডি, বডির ইনার্শিয়া। ইনার্শিয়ার বাংলা হচ্ছে আমাদের জাড্য। তাহলে একটি ইনার্শিয়া প্রপার্টিটার জন্যই বা জাড্য ধর্মের জন্যই কোনো একটি স্থির বস্তু সবসময় স্থির অবস্থায় থাকতে চায় এবং কোনো একটি গতিশীল বস্তু সবসময় গতিশীল অবস্থায় থাকতে চায়। এই যে জাড্য ধর্ম বা ইনার্শিয়া, এই ইনার্শিয়া আবার দুটো রকমের হয়। তাহলে ইনার্শিয়া জিনিসটা আমরা কি বললাম? ইনার্শিয়া হচ্ছে কোনো একটি বস্তুর যে ধর্মের জন্য বস্তুটি যে অবস্থায় আছে সেই অবস্থাটা সবসময় বজায় রাখার চেষ্টা করে। বস্তুর দুটি অবস্থা হতে পারে, এক হচ্ছে বস্তুটি সরল বা গতিশীল অবস্থায় আছে,
বা মানে বস্তুটি ইজ ইন মোশন বা ওটি স্থির অবস্থায় আছে মানে ইজ ইন রেস্ট কন্ডিশন। তাহলে এই ইনার্শিয়াও আমাদের দুটি রকমের হবে, ইনার্শিয়া অফ রেস্ট আর দ্বিতীয় হচ্ছে আমাদের ইনার্শিয়া অফ মোশন। এই ইনার্শিয়া অফ রেস্ট হচ্ছে আমাদের বাংলায় যদি আমরা বলি এটি হচ্ছে আমাদের স্থিতিজাঢ্য, আর ইনার্শিয়া অফ মোশন হচ্ছে আমাদের গতিজাঢ্য। তার মানে এই ইনার্শিয়া অফ রেস্ট বা স্থিতিজাঢ্যের জন্য কোনো একটি স্থির বস্তু সবসময় স্থির অবস্থায় থাকতে চায় এবং কোনো একটি গতিশীল বস্তু সবসময় সরল রেখায় গতিশীল অবস্থায় থাকার চেষ্টা করে। এই জিনিসটি একটু মনে রেখো, ঠিক আছে? তাহলে ইনার্শিয়া আমাদের গেল, আমাদের ল গেল। এই ফার্স্ট ল থেকেই মূলত আমরা জাঢ্যের কনসেপ্টটা পাই বা ইনার্শিয়ার কনসেপ্টটা পাই। আমাদের অনেক সময় একটা ছোট এমসিকিউ কোয়েশ্চেন আসে যে নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কিসের কনসেপ্টটা পাই? নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা মূলত জাঢ্যের বা ইনার্শিয়ার কনসেপ্ট পাই। মানে জাঢ্য বা ইনার্শিয়া তার মানে আমাদের হচ্ছে রিলেটেড টু ফার্স্ট ল অফ মোশন। নিউটনের প্রথম গতিসূত্রের সঙ্গে আমাদের হচ্ছে সম্পর্কিত নিউটনের এই জাঢ্য বা ইনার্শিয়া ধর্মটা। এই স্থিতিজাঢ্য বা গতিজাঢ্যর কতগুলো সাধারণ ঘটনা আমরা আমাদের প্রতিদিনের জীবনে দেখতে পাই। তোমরা প্রত্যেকেই হয়তো এর সঙ্গে তোমাদের জীবনেও ঘটেছে। যেমন ধরো তুমি একটি চলন্ত বাসে বসে আছো বা চলন্ত ট্রেনে বসে আছো, এতে কি হয় অনেক সময় দেখা গেছে গাড়িটা যদি জোরে, তুমি ধরো সিটে বসে আছো, গাড়িটা যদি জোরে ব্রেক ধরে, জোরে যদি ব্রেক অ্যাপ্লাই করে, গাড়িটা ধরো সামনের দিকে গতিশীল অবস্থায় ছিল, এবার যদি গাড়িটি ধরো যদি জোরে ব্রেক ধরে তাহলে আমরা কি হয়, আমরা কিছুটা সামনের দিকে এগিয়ে যাই। বা সেম ভাবে একটি স্থির কোনো একটি বস্তুর মধ্যে বা কোনো একটা গাড়ির মধ্যে, ট্রেনের মধ্যে তুমি বসে আছো, তোমাকে যদি গাড়িটি হঠাৎ করে একটি অ্যাক্সিলারেশনে চলতে শুরু করে তাহলে আমরা কিছুটা পেছনের দিকে পিছিয়ে পড়ি। এটা কেন হয়? মূলত ধরো এই গাড়ির ওপরে তুমি ধরো বসে আছো, এর ওপরে তুমি ধরো বসে আছো, এইবার আচ্ছা দেখা যাচ্ছে তো, হ্যাঁ, যদি তুমি এর ওপরে বসে আছো, এইবার আমরা যদি ধরে নিই আমাদের গোটা বডি যেটা মানুষের শরীর সেটা তো অনেকটা লম্বা, তো এর সঙ্গে এটাকে যদি আমরা দুটো অংশে ভাগ করে দিই, একটি হচ্ছে আমাদের শরীরের উপরের অংশ আপার পোর্শন, একটি হচ্ছে শরীরের নিচের অংশ বা লোয়ার পোর্শন। এইবার আমাদের শরীরের নিচের অংশটি গাড়ির সঙ্গে, সেটা বাস হতে পারে, ট্রেনের সঙ্গে ডাইরেক্টলি কানেক্টেড থাকে বা সম্পর্ক থাকে একটা, কিন্তু ওপরের অংশটা সেটা থাকে না। তাহলে গাড়িটি যখন গতিশীল আছে, আমার শরীরে গোটা শরীরটাই গাড়ির সঙ্গে গতিশীল আছে, কিন্তু গাড়িটা যখন হঠাৎ করে আমাদের ব্রেক ধরলো তাহলে কি হলো, গাড়িটা হঠাৎ করে গতিবেগ যদি শূন্য হয়ে যায়, গাড়ির সঙ্গে ডাইরেক্টলি কন্ট্যাক্টে থাকা আমার শরীরের নিচের অংশের গতিবেগ হঠাৎ করে আমাদের শূন্য হয়ে যাবে, মানে স্থির অবস্থায় চলে আসবে। কিন্তু শরীরের ওপরের অংশটা তার গতিজাঢ্যের জন্য বা মোশন ইনার্শিয়া অফ মোশনের জন্য কিন্তু সামনের দিকে গতিশীল অবস্থায় থাকবে বা থাকার একটা চেষ্টা করবে, মানে ওর একটা গতিশীল অবস্থায় থাকার একটা প্রবণতা থাকবে, তাই আমরা সামনের দিকে হেলে পড়ি। ঠিক আছে, তো এটা হচ্ছে গতিজাঢ্যের একটা উদাহরণ। এরই ঠিক বিপরীত ঘটনা ঘটে যখন আমরা কি করি, ধরো একটি গাড়ি গতিশীল শূন্য অবস্থায় ছিল, যদি সাডেনলি যদি চলতে শুরু করে তাহলে কি হবে, এই গাড়ির সঙ্গে যে নিচের অংশ আছে শরীরের সেটা গাড়ির সঙ্গে গতিশীল অবস্থায় এসে যাবে, কিন্তু শরীরের যে ওপরের অংশ সেটা স্থিতিজাঢ্যের জন্য স্থির অবস্থায় থাকার ওর একটা প্রবণতা থাকবে, তার জন্য ওটা পেছনের দিকে হেলে পড়ে।
বোঝা গেল আমার কথা? তাই এটা হচ্ছে আমাদের মূলত আমাদের স্থিতিজাড্য এবং গতিজাড্যের একটি উদাহরণ। স্কুলে অনেক সময় আমাদের লিখতে দেয় ঘটনাগুলোকে ব্যাখ্যা করতে বলে, তখন আমরা এগুলোকে স্থিতিজাড্য বা গতিজাড্যের সাহায্যে খুব সহজেই এগুলোকে কিন্তু আমরা ব্যাখ্যা করে দিতে পারবো। এইবার আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের নির্দেশতন্ত্র বা ইনার্শিয়াল ফ্রেম, নির্দেশতন্ত্র বা হচ্ছে আমাদের ফ্রেম অফ রেফারেন্স। ফ্রেম অফ রেফারেন্স বা এটাকে আমরা অনেক সময় বলি নির্দেশতন্ত্র, বাংলায় এটিকেই বলা হয় নির্দেশতন্ত্র। ঠিক আছে, এই ফ্রেম অফ রেফারেন্স আবার দুটো রকমের হয়। একটা হচ্ছে ইনার্শিয়াল, আর দ্বিতীয় হচ্ছে আমাদের নন ইনার্শিয়াল। ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সের আমাদের বাংলা হচ্ছে জড়ত্বীয় নির্দেশতন্ত্র। আর নন ইনার্শিয়ালের বাংলা হচ্ছে অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। জড়ত্বীয় নির্দেশতন্ত্র বা অজড়ত্বীয় নির্দেশতন্ত্র মানে হচ্ছে আমাদের ইনার্শিয়াল নন ইনার্শিয়াল ফ্রেম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিউটনের গতিসূত্র গুলোর অ্যাপ্লিকেশনের জন্য। এই ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স কোনটি? যে নির্দেশতন্ত্রের সাপেক্ষে কোনো একটি, ইনার্শিয়াল মানে হচ্ছে স্থির অবস্থা, মানে হচ্ছে কোনো একটা নির্দেশতন্ত্র যখন স্থির অবস্থায় আছে বা সমবেগে যখন গতিশীল অবস্থায় থাকছে তখন সেটাকে আমরা বলবো ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। মানে কোনো একটা বস্তু যখন স্থির অবস্থায় আছে বা সমবেগে গতিশীল মানে ত্বরণ নেই, তার মানে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স কি হবে আমাদের? রেস্ট অর in uniform motion, uniform or rest or moving in uniform velocity। মানে কোনো একটা নির্দেশতন্ত্র বা কোনো একটা বস্তু যখন আমাদের স্থির অবস্থায় আছে বা সমবেগে গতিশীল আছে, সমবেগে গতিশীল মানে আমরা জানি ত্বরণহীন, নো অ্যাক্সিলারেশন, মানে ইজ ইকুয়াল টু 0। যে নির্দেশতন্ত্রটার ত্বরণ নেই, ত্বরণহীন নির্দেশতন্ত্র বা যেটি রেস্ট অবস্থায় আছে বা সমবেগে গতিশীল আছে, সেই নির্দেশতন্ত্রটাকে আমি বলবো জড়ত্বীয় নির্দেশতন্ত্র। আর এর কেসে কি হবে? all the 3 laws of Newton are valid। নিউটনের তিনটি গতিসূত্রই আমাদের এই ইনার্শিয়াল ফ্রেম বা আমাদের জড়ত্বীয় নির্দেশতন্ত্রের ক্ষেত্রে কিন্তু ভ্যালিড হবে বা অ্যাপ্লিকেবল হবে। মনে রেখো তাহলে কন্ডিশন কি? এক হচ্ছে রেস্ট অর মুভিং ইন ইউনিফর্ম ভেলোসিটি, আর দ্বিতীয়টি হচ্ছে আমাদের নো অ্যাক্সিলারেশন। যে নির্দেশতন্ত্রের কোনো নিজস্ব
ত্বরণ নেই, কোনো ত্বরণহীন একটি নির্দেশতন্ত্রকে আমরা বলবো জড়ত্বীয় বা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। আর এক্ষেত্রে নিউটনের তিনটি গতিসূত্রই কিন্তু আমাদের অ্যাপ্লিকেবল হবে, এই জিনিসটা একটুখানি কিন্তু মাথায় রেখো। যেমন আমরা যদি একটি জড়ত্বীয় নির্দেশতন্ত্রের কথা যদি একটি বিবেচনা করি, ধরো একটা লিফট আছে, এই লিফটের কেসে ধরো এইখান থেকে একটি বস্তু একটি দড়ির সাহায্যে হ্যাঙ্গিং কন্ডিশনে আছে। বস্তুটির ভর m হলে বস্তুটির ওজন নিচের দিকে কাজ করবে, আর দড়িতে টেনশন যেটা উপরের দিকে কাজ করবে। এই লিফটটি যদি আমাদের সমবেগে, মানে এবার নির্দেশতন্ত্রটার উপরে কতটা ডিপেন্ড করছে জিনিসটা দেখো, যদি আমি ধরে দিই লিফট এখানে একটি নির্দেশতন্ত্র, লিফট হচ্ছে আমাদের নির্দেশতন্ত্র, তাহলে লিফটের সাপেক্ষে দেখো বস্তুটি স্থির অবস্থায় আছে, লিফটের সাপেক্ষে বস্তুটি স্থির অবস্থায় আছে। লিফট হচ্ছে এখানে হচ্ছে আমাদের ইনার্শিয়াল ফ্রেম অফ, মানে লিফট হচ্ছে আমাদের জড়ত্বীয় নির্দেশতন্ত্র, কারণ লিফটের সাপেক্ষে বস্তুটি স্থির অবস্থায় আছে। তাহলে যদি লিফটের সাপেক্ষে বস্তুটি স্থির অবস্থায় থাকে তাহলে এখানটা ত্বরণ শূন্য হবে। ত্বরণ যদি শূন্য হয় তাহলে আমরা এখানে কি বলতে পারি, আমরা বলতে পারি ফোর্স ইকুয়াল টু আমাদের কি হয়, ফোর্স ইকুয়াল টু হয় আমাদের এম এ। তাহলে ওটা যদি শূন্য হয় তাহলে এখানে আমাদের কি হবে দেখো, mg ইকুয়াল টু টি হয়ে যাচ্ছে। তার মানে বস্তুটির ওজন ওর টি টেনশনের সঙ্গে কিন্তু আমাদের এখানে সমান হয়ে যাবে। তার মানে এই লিফটকে যদি আমি নির্দেশতন্ত্র হিসেবে বিবেচনা করি তাহলে কিন্তু এটা কি হচ্ছে, লিফটের সাপেক্ষে বস্তুটি আমাদের স্থির অবস্থায় আছে, তাহলে আমাদের ত্বরণ শূন্য, কোনো মুভমেন্ট হচ্ছে না, তাহলে mg ইকুয়াল টু টি হয়ে যাচ্ছে। তাহলে কি হয়ে যাচ্ছে বলতো, বস্তুটির ওপরে তাহলে নেট ফোর্স আমাদের কিন্তু তখন কিন্তু শূন্য হয়ে যাচ্ছে। বস্তুর ওপরে নেট ফোর্স মানে বস্তুর ওপরে কার্যকর হওয়ার মোট বলের মান তখন কিন্তু আমাদের শূন্য হয়ে যাচ্ছে। এটাও কিন্তু আমাদের মাথায় রেখো, আমাদের বস্তুর ওপরে কার্যকর হওয়া মোট বলের মান আমাদের কিন্তু তখন শূন্য হয়ে যাচ্ছে। এই জিনিসটা একটুখানি আমাদের মাথায় রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। এইবার হচ্ছে আমাদের নন ইনার্শিয়াল ফ্রেম বা অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। নন ইনার্শিয়াল ফ্রেম বা অজড়ত্বীয় নির্দেশতন্ত্র কি, কোনো একটা বস্তু যদি সমবেগে গতিশীল না থাকে, মানে বস্তুটির ওপর যদি একটি ত্বরণ থাকে, তখন ওই বস্তুটার ওই যে নির্দেশতন্ত্রটা তখন সেটাকে আমরা বলবো জড়ত্বীয় নির্দেশতন্ত্র নয়, সেটি হচ্ছে তখন অজড়ত্বীয় বা নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। মানে একটি অ্যাক্সিলারেটেড ফ্রেম, ত্বরণ নির্দেশতন্ত্র, এই কেসে কিন্তু আমাদের একটি বল কাজ করে যেটাকে আমরা বলি অলিক বল বা সিউডো ফোর্স। এই ত্বরণযুক্ত নির্দেশতন্ত্রের কথা যেই আসবে তখন বস্তুর ত্বরণ যেদিকে হচ্ছে, মানে মুভমেন্ট যেদিকে হচ্ছে, বস্তুর ত্বরণের অভিমুখ যেদিকে, তার বিপরীত দিকে একটি বল কাজ করে, সেই বলটাকে আমরা বলি সিউডো ফোর্স। এই সিউডো ফোর্সের কনসেপ্টটি খুব গুরুত্বপূর্ণ। সিউডো ফোর্সের কনসেপ্ট দিয়ে দেখবে আমাদের অনেক সময় অনেক কিছু কোয়েশ্চেন থাকে, তখন তার মানে আমরা কি বলবো, যে আমরা যদি একটি অ্যাক্সিলারেটেড ফ্রেম বা ত্বরণযুক্ত নির্দেশতন্ত্রের কথা আমরা যদি বিবেচনা করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের সবসময় একটা সিউডো ফোর্স বা একটা আমাদের হচ্ছে অলিক বলের কথা কিন্তু আমাদের বিবেচনা করতে হবে, এবং সেই নির্দেশতন্ত্রটাকে আমরা বলবো নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স বা অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। যেমন ধরো একটা কম্পার্টমেন্ট আছে যেটি সামনের দিকে এ ত্বরণে গতিশীল, এখান থেকে যদি একটি পেন্ডুলাম
হ্যাঙ্গিং কন্ডিশনে থাকে এবং এটি যদি এ ত্বরণে সামনের দিকে গতিশীল থাকে, তার মানে এই কত গতিবেগ, ফোর্স হচ্ছে আমাদের এফ ইকুয়াল টু এম এ। তাহলে পেছনের দিকে একটি বল কাজ করবে যেটা এই বলের সঙ্গে সমান, মানে হচ্ছে একটি অলিক বল বা আমাদের হচ্ছে সিউডো ফোর্স অ্যাক্ট করবে। এই সিউডো ফোর্সের জন্য আমাদের এই যে পেন্ডুলামটা আছে এটা এই অবস্থায় চলে যাবে। তার মানে কোনো একটি বস্তু যখন আমরা দেখবো ত্বরণ নিয়ে সামনের দিকে গতিশীল হচ্ছে, তখন এই জিনিসটা পেছনের দিকে সরে যাবে। ঠিক সেম ভাবে যদি ওটা মন্দন থাকে, ওটা যদি মানে ওটা হঠাৎ করে একটা ফোর্স অ্যাপ্লাই করে, মানে রিটার্ডিং ফোর্স, তখন মানে ব্রেক অ্যাপ্লাই করলো, তখন আমাদের কি হবে, তখন কিন্তু এই পেন্ডুলামটা আমরা দেখবো সামনের দিকে সরে গেছে। কারণ যদি ব্রেক অ্যাপ্লাই করে তাহলে ফোর্স কোন দিকে অ্যাক্ট করবে, এদিকে। তার মানে আমাদের অলিক বল বা সিউডো ফোর্স কোন দিকে অ্যাক্ট করবে, তার ঠিক বিপরীত দিকে অ্যাক্ট করবে। এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখান থেকে আমাদের বেশ কিছু ছোট ছোট কোয়েশ্চেন হয়, অ্যাঙ্গেল গুলো ফাইন্ড আউট করতে বলে। তার মানে একটা কথা মাথায় রাখবে, যখন কোনো ত্বরণ যুক্ত নির্দেশতন্ত্র বা অ্যাক্সিলারেটেড ফ্রেমের কথা বলা হবে, সেটা হচ্ছে আমাদের একটা অজড়ত্বীয় নির্দেশতন্ত্র, সেখানে কিন্তু আমাদের সিউডো ফোর্স বা অলিক বল অ্যাক্টেড থাকে এবং সেই জিনিসটাকে আমাদের কিন্তু ক্যালকুলেশনে নিতে হবে। এই জিনিসটা একটু আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মোমেন্টাম বা ভরবেগ। পি দিয়ে ডিনোট করা হয়। মোমেন্টাম বা ভরবেগ হচ্ছে একটি ভেক্টর রাশি। প্রথমেই আমাদের যেটা জানতে হবে, মোমেন্টাম আর ভরবেগ হচ্ছে একটি ভেক্টর রাশি। মোমেন্টাম বা ভরবেগ কি? ভর এবং বেগের সমন্বয়ে কোনো একটি বস্তুতে যে প্রপার্টিটা তৈরি হচ্ছে সেটাকেই আমরা বলছি ভরবেগ বা মোমেন্টাম। মূলত এই মোমেন্টাম দুটো রকমের হয়, একটা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম বা রৈখিক ভরবেগ, আর একটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ। আমরা এখানে মূলত লিনিয়ার মোমেন্টাম নিয়ে মূলত আমরা ডিসকাস করব এখানটায়, ঠিক আছে? এটা বেসিক্যালি হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের লিনিয়ার মোমেন্টাম। জিনিসটা কি তাহলে? জিনিসটা হচ্ছে, যদি is the dynamical linear momentum is a dynamical property that is equal to the product of the mass of the body and the velocity of the body। কোন একটা বডির মাস আর ভেলোসিটির যে প্রোডাক্ট, সেটাকে আমরা বলবো লিনিয়ার মোমেন্টাম বা রৈখিক ভরবেগ। ডাইরেকশন কোন দিকে হয়? এর ডাইরেকশন লিনিয়ার মোমেন্টাম বা রৈখিক ভরবেগের অভিমুখ হয় গতিবেগের অভিমুখের দিকে। গতিবেগ যে অভিমুখে বা যে ডাইরেকশনে থাকবে, মানে ভেলোসিটির ডাইরেকশন যেদিকে হবে, আমাদের লিনিয়ার মোমেন্টামের ডাইরেকশনটাও সেদিকে হবে। যদি আমাদের ভেলোসিটির ডাইরেকশন ইস্টের দিকে হয়, তাহলে আমাদের মোমেন্টামের ডাইরেকশনটাও কিন্তু ইস্টের দিকে হবে। তার মানে ডাইরেকশন অফ দ্য মোমেন্টাম উইল বি ইন দ্য ডাইরেকশন অফ দ্য ভেলোসিটি। গতিবেগের অভিমুখের দিকেই আমাদের কিন্তু মোমেন্টাম বা লিনিয়ার মোমেন্টাম বা রৈখিক ভরবেগের আমাদের কিন্তু অভিমুখটা হয়। এইবার যদি আমরা এর ইউনিটের কথা একটু ভাবি, ইউনিট কি হবে? মাসের ইউনিট কি? কেজি। ভেলোসিটির ইউনিট কি? মিটার পার সেকেন্ড। তার মানে এটা কি আসছে? কেজি মিটার পার সেকেন্ড। এসআই ইউনিট। সিজিএস ইউনিট কি হবে? গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড, এটা হবে আমাদের হচ্ছে লিনিয়ার মোমেন্টাম বা রৈখিক ভরবেগ। ডাইমেনশন কি হবে? এম। ভেলোসিটির ডাইমেনশন হচ্ছে এল টি টু দি পাওয়ার -1। তাহলে এম এল টি টু দি পাওয়ার -1 হচ্ছে আমাদের পি, মানে হচ্ছে
রৈখিক মোমেন্টাম বা লিনিয়ার মোমেন্টামের আমাদের ডাইমেনশন। এবার যদি আমরা একটু জিনিসটা দেখি, দেখো যদি আমরা মাস বা ভরকে যদি আমরা কনস্ট্যান্ট ধরে নিই, মানে ধ্রুবক ধরে নিই, তাহলে আমাদের রৈখিক মোমেন্টাম কি হচ্ছে, ভেলোসিটির সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে। ভেলোসিটি যদি ইনক্রিজ হয় তাহলে আমাদের রৈখিক মোমেন্টামও আমাদের হচ্ছে বা এই পিটাও আমাদের ইনক্রিজ করবে। তার মানে আমরা যদি করি ভি এদিকে পি এদিকে, তাহলে আমরা যেটা পাবো উই উইল গেট এ স্ট্রেট লাইন। ঠিক আছে, ঠিক সেম ভাবে আমরা যদি এটাকে একটুখানি আমরা একটু মুছে দিই, এটা নিশ্চয়ই দেখে নিয়েছো। এবার যদি আমরা দেখি, যদি আমরা ভেলোসিটিকে আমরা যদি কনস্ট্যান্ট ধরে নিই, ইফ উই টেক ভেলোসিটি কনস্ট্যান্ট, তাহলে আমাদের এখানটায় পি রৈখিক মোমেন্টাম উইল বি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য মাস অফ দ্য বডি। তাহলে মাসটাকে যদি আমরা এক্স অ্যাক্সিসে নিই আর মোমেন্টামটাকে যদি আমরা ওয়াই অ্যাক্সিসে নিই, তাহলে আমাদের এটা কি হবে, এগেন উই উইল গেট এ স্ট্রেট লাইন। এবার যদি আমরা রৈখিক ভরবেগ মানে লিনিয়ার মোমেন্টামকে যদি আমরা কনস্ট্যান্ট নিয়ে নিই, তাহলে আমাদের মাস আর ভেলোসিটির মধ্যে রিলেশন কি হবে, মানে আমাদের রৈখিক ভরবেগ মানে পি হচ্ছে ধ্রুবক কনস্ট্যান্ট, তাহলে আমাদের এম আর ভেলোসিটির মধ্যে রিলেশন হচ্ছে এম ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভি। এটাকে যদি আমরা ভিটাকে এদিকে দিলাম, এমটাকে এদিকে যদি আমরা নিই, তাহলে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার হাইপ্যারাবোলা পাবো। যেটি হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল। এখানে যাওয়ার পর এটা ভি এর সমান্তরাল হয়ে যাবে, এখানে এম এর সমান্তরাল, মানে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার হাইপোলা পাবো। কোথায়, যখন আমাদের এখানটায় হচ্ছে পি কনস্ট্যান্ট, মানে রৈখিক ভরবেগ যেখানে ধ্রুবক, আর এইখানে আমাদের কে ধ্রুবক, এখানে হচ্ছে আমাদের ভি কনস্ট্যান্ট, এইখানে আমাদের কে কনস্ট্যান্ট, এখানে আমাদের হচ্ছে এম কনস্ট্যান্ট। এই জিনিসগুলো আমাদের একটুখানি মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের রৈখিক ভরবেগ বা লিনিয়ার মোমেন্টাম রিলেটেড জিনিস। তাহলে লিনিয়ার মোমেন্টামের ফর্মুলা হচ্ছে এইটা, আর সেখান থেকে আমরা এই জিনিসগুলো আমরা পেতে পারি। এইবার আমরা আসব নিউটনের দ্বিতীয় গতিসূত্র আমাদের কি বলেছে। নিউটনের দ্বিতীয় গতিসূত্র মূলত হচ্ছে ভরবেগ সম্পর্কিত, ভরবেগ এবং বলের মধ্যে একটি রিলেশন, মানে ফোর্স আর লিনিয়ার মোমেন্টামের মধ্যে রিলেশনটা আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা এস্টাবলিশ করতে পারবো। তো নিউটনের দ্বিতীয় গতিসূত্র আমাদের কি বলেছে আমরা যদি একটু দেখি, নিউটনের দ্বিতীয় গতিসূত্র বা সেকেন্ড ল অফ নিউটনস মোশন আমাদের বলছে দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, ইম্পর্টেন্ট টার্ম মাথায় রেখো, দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অফ এ বডি ইজ প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড ফোর্স and the momentum takes place in the direction of the force act। তার মানে হচ্ছে যদি আমরা এটা বাংলা করি, জিনিসটা দাঁড়ায় রৈখিক ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক। রৈখিক ভরবেগের পরিবর্তন প্রযুক্ত বলের অভিমুখী হয়, মানে the change in momentum takes place in the direction of the force applied। যে ডাইরেকশনে ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে আমাদের মোমেন্টামের চেঞ্জটাও সেই ডাইরেকশনই হবে। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে আমরা যদি ম্যাথামেটিক্যালি লিখি, জিনিসটা আসছে ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, মানে হচ্ছে ডেল পি বাই ডেল টি। ওকে, এই ডেল পি জিনিসটা কি, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। ডেল পি মানে আমরা লিখতে পারি হচ্ছে আমাদের সোজা কথা এম ভি মাইনাস এম ইউ। আর এক লাইন ওপরে যদি লিখি তাহলে এটা আমাদের আসছে P2 মাইনাস P1। একটি নির্দিষ্ট টাইম ইন্টারভাল ডেল্টা টি তে যদি
কোন একটি বস্তুর মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম বা রৈখিক ভরবেগ p1 থেকে পরিবর্তিত হয়ে যদি p2 হয়, তাহলে ডেল্টা p ভরবেগের পরিবর্তন, ডেল্টা pটা হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তন বা চেঞ্জ ইন লিনিয়ার মোমেন্টাম। বা চেঞ্জ ইন লিনিয়ার মোমেন্টাম। আমরা এটা এখান থেকে লিখতে পারি। তো এখান থেকে আমরা একটা জিনিস পেতে পারি, সেটা হচ্ছে যদি এই ভরবেগের পরিবর্তনটা খুব ছোট হয়, ভেরি স্মল হয়, এবং এই সময় অবকাশটাও যদি খুব ছোট হয়, টেন্ডস টু 0 হয়, তখন এটাকে আমরা লিখতে পারি F is directly proportional to dp dt। বুঝতে পারছো? তখন এটাকে আমরা লিখতে পারি dp dt। যদি আমরা একটা সমানুপাতিক ধ্রুবক দিয়ে এখানে মাল্টিপ্লাই করি জিনিসটা, তাহলে আসে dp dt। এই k এর মান যদি আমরা ধরে নিই 1, তাহলে আমাদের এখানটায় এটা চলে আসছে F ইকুয়াল টু dp dt। ঠিক আছে, এটা হয়ে গেছে। এবার আমরা এরপরে এটাকে আরেকটু প্রসিড করব। আমরা যদি এই পাশটাকে একটুখানি মুছে দিই এই পাশটা, তাহলে আমরা কি F ইকুয়াল টু dp dt কে আমরা কি লিখতে পারি? F ইকুয়াল টু dp dt এর জায়গায় P ইকুয়াল টু আমরা কি জানি, mv হয়। তাহলে ddt অফ mv, দুটোই যদি আমরা পরিবর্তনশীল ধরি, তাহলে আমাদের এখানে কি আসবে, m ইন্টু dv dt ইকুয়াল টু v টু dm dt। এই dv dt টা কি, গতিবেগের পরিবর্তন, গতিবেগের পরিবর্তনের হার। dm dt টা হচ্ছে ভরের পরিবর্তনের হার। অরিজিনাল আমাদের হচ্ছে নিউটনের গতিসূত্রের দ্বিতীয় গতিসূত্রের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, যেখানে হচ্ছে গতিবেগ এবং ভর দুটোই পরিবর্তনশীল। মাস এন্ড ভেলোসিটি বোথ আর চেঞ্জেবল, দুটোই হচ্ছে পরিবর্তনশীল। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে, মোর দেন 95% কেসেসে আমাদের যে নিউমেরিক্যালস গুলো আছে, সেখানে আমরা ধরে নিই ভর পরিবর্তনশীল নয়, মানে মাস কনস্ট্যান্ট। কিন্তু এরকমও 2-3টে ঘটনা হয় যেখানে আমাদের ভর পরিবর্তনশীল। প্রথমে আমরা দেখে নিই, যদি আমরা ধরে নিই ভর পরিবর্তনশীল নয়, when m constant, ভর যদি পরিবর্তনশীল না হয়, তার মানে dm dt টা আমাদের কি হবে, 0 হয়ে যাবে। সময়ের সাথে সাথে ভরের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এই পোর্শনটা যদি 0 হয়ে যায়, তাহলে F ইকুয়াল টু আমাদের যেটা আসছে সেটা m ইন্টু dv dt। dv dt মানে আবার কি, আমরা যথেষ্ট বড় হয়েছি, dv dt মানে কি আমরা শিখেছি, dv dt মানে হচ্ছে আমাদের ত্বরণ, বেগের, গতিবেগের পরিবর্তনের হার, যেটাকে আমরা লিখি সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন। তাহলে এখানে আমরা লিখতে পারি মাস ইন্টু অ্যাক্সিলারেশন। এটা হচ্ছে নিউটনের গতিসূত্রের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা প্রমাণ করতে পারি যে ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন হচ্ছে। কখন হচ্ছে, কন্ডিশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যখন আমাদের মাস কনস্ট্যান্ট মানে ভরের কোনো পরিবর্তন হচ্ছে না, তখনই শুধুমাত্র আমরা ভরের যদি পরিবর্তনের হার 0 ধরি, তখনই আমাদের কিন্তু এটা হচ্ছে। কিন্তু এরও ব্যতিক্রম আছে এবং আমাদের সিলেবাসেই আছে, সেটা হচ্ছে ভরের পরিবর্তন হতে পারে। এটা আমি মুছে দিচ্ছি, যাদের হয়নি পজ করে লিখে নিতে পারো। ভরের পরিবর্তন কোন কেসে হয়? এক হচ্ছে, প্রথম কেস হচ্ছে আমাদের, যদি আমাদের সিলেবাসে যেটা আছে রকেট মোশন যদি আমরা পড়ি, রকেট মোশন আমরা যখন পড়বো তখন তো দেখবো, জাস্ট এখানে এটা বলছি, রকেট মোশনে কিন্তু প্রারম্ভিক অবস্থায় কোনো একটি রকেটের মোট ভর যখন বিবেচনা করা হয়, তখন ওর মধ্যে যে
তরল জ্বালানি থাকে বা লিকুইড ফুয়েল থাকে সেটাকে আমরা ধরে নিই ক্যালকুলেশনে, কিন্তু সময়ের সাথে 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 সেই ফুয়েল বার্ন হচ্ছে এবং ওর ভরের পরিমাণ সময়ের সাথে সাথে কমতে শুরু করছে। তার মানে রকেটের মাস কিন্তু কনস্ট্যান্ট নয়, টাইমের সাথে সাথে রকেটের মাস বা ভর কিন্তু কমতে থাকে, মানে পরিবর্তনশীল। তার মানে আমরা বলতে পারি ইন রকেট মোশনের ক্ষেত্রে ডিএমডিটি নট কনস্ট্যান্ট, নট জিরো। ডিএমডিটি কিন্তু জিরো নয় রকেট মোশনের কেসে। দ্বিতীয় হচ্ছে আমাদের রিলেটিভিটি, থিওরি অফ রিলেটিভিটি থেকে আমরা আইনস্টাইনের যেটা জানতে পারি যে মাস m ইকুয়াল টু এটা আসে m নট বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই m নটটা হচ্ছে আমাদের রেস্ট মাস, মানে কোনো একটি বস্তু যখন স্থির অবস্থায় আছে, মানে যখন গতিবেগ শূন্য, তখন ওর যা মাস। গতিবেগ পরিবর্তনের সাথে সাথে, মানে গতিবেগ যখন বৃদ্ধি পায় তখন কিন্তু বস্তুটার ভরের পরিবর্তন হতে শুরু করে, ঠিক আছে, মানে ভর কমতে শুরু করে। কেন? দেখো এখানে ভি যদি ইনক্রিজ করতে থাকে তাহলে এই পুরো যে টার্মটা, এই পুরো টার্মটা আমাদের কি হবে, এই সরি মাস আমাদের বৃদ্ধি পেতে থাকবে। পুরো টার্ম ভি যদি পরিবর্তন হয় তাহলে এই পুরো যে টার্মটা আছে এই পুরো টার্মটা কমতে শুরু করবে। এটা কমতে শুরু করলে এই মাস আমাদের বৃদ্ধি পেতে থাকবে, কারণ এটা তো আমাদের ফিক্সড কনস্ট্যান্ট কোনো একটি বস্তুর কেসে, রেস্ট মাস কনস্ট্যান্ট। তার মানে যেমন যদি আমি ধরে নিই কোনো একটি বস্তু, ধরে নাও যদি হয় যে কোনো একটি বস্তু যদি আলোর গতিবেগে চলতে শুরু করে, তাহলে ভি এর মান যদি সি এর সঙ্গে সমান হয়ে যায় তাহলে কত আসছে দেখো তো, এম নট বাই রুট ওভার অফ 1 মাইনাস সি স্কোয়ার বাই সি স্কোয়ার। মানে এটা নিচটা হয়ে যাচ্ছে আমাদের জিরো, সামথিং ডিভাইডেড বাই জিরো মানে ইনফিনিটি। তখন বস্তুর মাসটা আমাদের যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অসীম হয়ে যাবে। এই হচ্ছে আমাদের নিউটনের দ্বিতীয় গতিসূত্র। তার মানে নিউটনের দ্বিতীয় গতিসূত্র আমাদের কি বলছে? নিউটনের দ্বিতীয় গতিসূত্র আমাদের বলছে যে কোনো একটি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং ভরবেগের পরিবর্তন সেই অভিমুখী হয় যে অভিমুখে আমাদের হচ্ছে বল কাজ করে, ঠিক আছে। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা যেটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন দেখলাম, অরিজিনাল যেটা এক্সপ্রেশন সেটা হচ্ছে F ইকুয়াল টু m ইন্টু ডিভিডিটি প্লাস ভি ইন্টু ডিএমডিটি। এখানে ভর এবং গতিবেগ দুটোই পরিবর্তনশীল। যদি আমরা ভরটাকে কনস্ট্যান্ট ধরে নিই তখন আমাদের যেটা আসে সেটা আমাদের আসে F ইকুয়াল টু আমাদের কিন্তু m এ আসে। এই জিনিসটা আমাদের কিন্তু দেখতে হবে, এই F ইকুয়াল টু m এ। এখান থেকে আমরা যেটা ভরের ইউনিট, ফোর্সের ইউনিট বা বলের ইউনিট হচ্ছে আমাদের নিউটন, এসআই ইউনিট। সিজিএস ইউনিট হচ্ছে আমাদের ডাইন। রিলেশন হচ্ছে 1 নিউটন ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 ডাইন। এছাড়াও করা যেতে পারে আমাদের ইউনিট আর কি হতে পারে, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। দিস ক্যান অলসো বি দ্য ইউনিট। ডাইমেনশন আমাদের কি হতে পারে, মাসের ডাইমেনশন বা ভরের ডাইমেনশন আমাদের কি m, অ্যাক্সিলারেশনের ডাইমেনশন l t টু দি পাওয়ার -2। তার মানে ফোর্সের ডাইমেনশন হচ্ছে l t টু দি পাওয়ার -2, মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই হচ্ছে দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা এগুলো পেতে পারি। নিউটনের এই প্রথম ভিডিওতে আমি এখানটা এই এত দূর অবধি করাবো। দ্বিতীয় ভিডিওতে আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্রের অ্যাপ্লিকেশনসটা আসবো মূলত, এবং দ্বিতীয় গতিসূত্রের স্টার্টিংটা আমরা করব। সবাই জানো সবথেকে বড় আমাদের উৎসব দুর্গাপুজো একদম সামনে। তো এই সময় আমার আনুষঙ্গিক যে কাজকর্ম, মানে আমার নিজের পড়ানো, আমার নিজের পিএইচডির কাজ কিছুটা হলেও কম থাকবে। তো এই সময়তে আমি কিন্তু ফ্রিকোয়েন্ট কিছু ভিডিও আনবো, অলমোস্ট রোজই আমার কিছু ভিডিও আনবো। এবং সব থেকে এরপরে আমি একটা নতুন সিরিজ শুরু করছি, সেটা হচ্ছে সামনেই ক্লাস 12-এর আমাদের হচ্ছে আইএসসি এবং সিবিএসই বোর্ডের টার্ম 1 এক্সাম আছে। তো সেটার আমি কিছু রিভাইজ ভিডিও বানাবো, প্রতিদিন একটি করে চ্যাপ্টার। সেই চ্যাপ্টারগুলোতে মূলত যা
ওটা সাজেশন নয় অ্যাকচুয়ালি, বাট একটা রিভিশন বলতে পারো। একটা শর্ট টার্মে হাফ অ্যান আওয়ার 45 মিনিটসের মধ্যে একটা পুরো চ্যাপ্টারকে আমি রিভাইজ করার চেষ্টা করব, যাতে ওই ওয়ান শর্ট ভিডিওটা দেখলে তোমার মোটামুটি পুরোটা কভার হয়ে যায়। কোন ফর্মুলাগুলো আমাদের ইউজ করতে হবে নিউমেরিক্যাল সলভের জন্য, মনে রাখতে হবে কোন কনসেপ্টগুলো আমাদের ইম্পর্টেন্ট, ইউনিট ডাইমেনশন যেগুলো আমাদের ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু আমি ওই ভিডিওতে রোজ একটা করে চ্যাপ্টার আনবো। যদি ভালো লেগে থাকে কমেন্টসে জানাবে। যদি কারোর কোনো নিউমেরিক্যালে অসুবিধা হয়, সেই নিউমেরিক্যাল আমাকে ডাইরেক্টলি পাঠাতে পারো। তাহলে আমরা, এইটি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9564621021, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে ডাইরেক্টলি ভিডিও আমি ভিডিওতেও দিয়ে দেবো, ডাইরেক্টলি নিউমেরিক্যাল পাঠাতে পারো। কোনো কাইন্ড অফ সাজেশনস, কোনো হেল্পের দরকার হলে ডেফিনেটলি বলতে পারো। আই উইল ট্রাই মাই বেস্ট টু হেল্প ইউ, অ্যান্ড যাতে তোমরা ভালো একটা স্কোর করতে পারো যে কোনো এক্সামে, যাতে কম্পিটিটিভ এক্সামে ভালো জায়গায় যেতে পারো। আই উইল ট্রাই মাই বেস্ট টু হেল্প ইউ ইন দ্যাট সিচুয়েশন, মানে ইন দ্যাট কেস। ঠিক আছে, তাহলে আজকের এই প্রথম ভিডিওটা নিউটনের গতিসূত্রে এতটাই। এরপরে আমরা সেকেন্ড ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ।